বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্ভবত তাকে নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে। আপনারা সবাই জানেন যে ১১টার সময় জনাব তারেক রহমান সাহেব সেনা হেফাজতে ছিলেন। ওই সময়টিতে তাকে বেদম প্রহার করা হয়। কিছু কিছু ভিডিও ফুটেজ এবং কিছু কিছু অডিও রেকর্ড, তার সঙ্গে সঙ্গে স্টিল ছবি, তার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটা হলো ১১টার সময় তাকে নির্যাতনের নামে বা নির্যাতন করার জন্য তার দুই হাত ফ্যানের সঙ্গে টানানো অবস্থায় আছে এবং ওই অবস্থায় তাকে বেধড়ক পেটানো হয়েছে। এরকম একটা ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। এবারে আমরা যেটা শুনেছি যে তাকে ওই সময়টিতে এমনভাবে পিটানো হয়েছে, সেই পিটুনিতে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার কোমর ভেঙে গিয়েছিল। মেরুদণ্ড দুটো অংশ, একটা হলো পিঠ। তো পিঠে সেই বেদনাটি তিনি এখন অনুভব করেন বলে সাম্প্রতিক সময় তার একটি বক্তব্যে তিনি সেটা বলেছেন। আর অন্যদিকে তার কোমরের যে বেদনা, সেই বেদনাটা কোন পর্যায়ে আছে তিনি হয়তো সেটা বলেননি, কিন্তু যারা তাকে আক্রমণ করেছিল তাদের একটা ইচ্ছা ছিল বা অভিলাষ ছিল যে জনাব তারেক রহমান সাহেব যেন জীবনের কখনো কোমর সোজা করে দাঁড়াতে না পারেন, সোজা হয়ে হাঁটতে না পারেন, এবং জিন্দিগি ভর তিনি যেন এই যে তাকে মারা হয়েছে এই কথা তিনি স্মরণ করেন। ১১টার সময়টিতে যারা তাকে নির্যাতন করেছিল তারা ধারণা করেছিল তিনি হয়তো বাঁচবেন না, তিনি রাজনীতিতে ফিরবেন না, তার কোনো ভবিষ্যৎ নেই এবং তাকে সারাটা জীবন কারা প্রকোষ্ঠে কাটাতে হবে। ১১টার যারা কুশীলব তারা বিএনপি কেমনভাবে আক্রমণ করেছিল, সাঁড়াশি আক্রমণ করেছিল যে তারেক রহমান বিরোধী, হাওয়া ভবন বিরোধী যে গ্রুপটি রয়েছে, সংক্ষুব্ধ গ্রুপটি, তাদেরকে সংস্কারবাদী নাম দিয়ে রাজনীতির পাদপীঠে আনার জন্য তারা সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। এবং এই কর্মকাণ্ড যখন চলছিল তখন সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং যারা সংস্কারবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারা প্রথম কয়েকটি মাস এতটা চেয়ার্সের মধ্যে ছিলেন যে নো খালেদা, নো হাসিনা, নো তারেক, নাথিং। তারা নতুন একটা সাম্রাজ্য গড়বে, নতুন একটা বন্দোবস্ত তৈরি করবে। এবং এখন যে সকল কথাবার্তা হচ্ছিল, মানে এখন যে সকল কথাবার্তা মোটামুটি নির্বাচনের সময় ধামাচাপা পড়ে গেছে, বাট ৪-৫ মাস ধরে যে সকল সংস্কারের কথা, নতুন বন্দোবস্তের কথা শোনা যাচ্ছিল, এগুলোর যে অঙ্কুরোদম যেটা অঙ্কুর যেটা মানে বীজের ভেতর থেকে যেটা চারা গজায়, তো সেটা হয়েছিল সেই ১১টার সময়। ১১ যারা কুশীলব তারা মনের আনন্দে বেগম খালেদা জিয়ার বাড়িতে তাণ্ডব চালিয়েছেন, তারা মনের আনন্দে তারেক রহমানকে মারধর করেছেন, কোকোকেও মারধর করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে। বলা হয়ে থাকে যে কোকোর যেহেতু শরীর ভালো ছিল না, রোগাক্রান্ত ছিলেন, ফলে তিনি সেই মারধরের পর আর সুস্থ হয়ে বাঁচতে পারেননি, তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সাহেব তুলনামূলকভাবে সুস্থ থাকার কারণে তিনি আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন। এখন এই যে তারেক রহমানের যে অসুস্থ হওয়া, তার মারধর খাওয়া ইত্যাদি নিয়ে এখন ৩টি পক্ষ কাজ করছে। একটি পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবকে যে মারধর করা হয়েছে, উচিত কর্ম করা হয়েছে, বিনা কারণে কি মারধর করা হয় নাকি? অন্যায় করেছেন, বদমাইশি করেছেন, এজন্য মিলিটারি মারেছে। মিলিটারি কি এমনি এমনি কাউকে মারে নাকি? এবং এই ধরনের বক্তব্য প্রথম চরমোনাই পীর সাহেব দিয়েছেন। আর যাদের সাহস নেই বা প্ল্যাটফর্ম নেই তারা কিন্তু মনে মনে এই কথাই বলছেন যে ভালো কাজ করেছে, এরকম লোকদেরকে মারধর করা উচিত। এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এই গ্রুপের সঙ্গে অচিরেই দেখবেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা যুক্ত হবেন এবং এই যে তাকে যে পিটানো হয়েছে, মারধর করা হয়েছে, এগুলোকে নিয়ে তারা প্যারোডি করবেন, কমেডি করবেন এবং তারেক রহমান সাহেবের যে ইমেজ যেটা আছে সেটা প্রধানমন্ত্রী হন বা যা কিছু হন না কেন ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নানা রকম ফ্যান্টাসি তৈরি করা হবে। পিনাকি আছে, পিনাকির সাথে যারা অন্যান্য যে সমস্ত লোকজন আছে তারা এটাকে নিয়ে স্যাটায়ার করবেন এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করাবেন যে কেন কি কারণে সেদিন মিলিটারিরা তাকে মেরেছিল। এটা একটা পক্ষ। দ্বিতীয় যে পক্ষটি, সেই পক্ষটি হলো বিএনপির তারেক রহমান সাহেবের আপনজন। তারা এই বিষয়টিকে গোপন না রেখে বরং এই জিনিসটিকে সহানুভূতি লাভের একটা উসিলা হিসেবে
সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা করে কেন তারেক রহমান সাহেবকে নির্যাতন করা হলো, তার মতো পুত পবিত্র দেশপ্রেমিক দেশনেতা, এত ভালো মানুষ, দেশের চিন্তায় যিনি এটা করেননি ওটা করেননি, দেশের চিন্তায় যিনি তার জীবনকে তছনছ করে দিয়েছেন, যিনি দেশপ্রেমে শেখ হাসিনা, খালেদা জিয়া, বঙ্গবন্ধু কিংবা এরশাদ অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তাদের সবার চাইতে তিনি কয়েক ধাপ এগোনো। এরকম একজন দেশপ্রেমিকের গায়ে যারা হাত দিয়েছে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। ক্রিয়া পড়বে শরীরে, পোকা পড়বে, পচে গলে পুজ বের হবে তাদের শরীর থেকে, তাদের হাত থর 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 করে কাঁপবে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে, আল্লাহর গজব নাজিল হবে। এই ধরনের কথাবার্তা ন্যারেটিভ একটা পক্ষ তৈরি করেছে এবং আরও করবে। যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন তাহলে তার প্রতি জনসমর্থন, সহানুভূতি তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলবে। আরেকটি গ্রুপ রয়েছেন সেনাবাহিনীর মধ্যে যারা এটা নিয়ে ঘুটু করার চেষ্টা করবেন, চক্রান্ত করার চেষ্টা করবেন, ঘোটার চেষ্টা করবেন। এবং তারই নমুনা আমরা দেখলাম ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান। তিনি আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। মূলত তার এই সাক্ষাৎকারটি জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। তো মেজর জেনারেল জিয়াউল হাসান কি করে র্যাবেতে অপ্রতিরোধ্য হয়ে গেল এবং র্যাব বাহিনী কিভাবে আপনার খুন, জখম, অত্যাচার, গুম করত, এটা সাক্ষ্য দেওয়ার জন্য তিনি সেখানে এসেছেন। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এবং গত 17 মাসে ইকবাল করিম ভূঁইয়ার যে অ্যাক্টিভিটিস এবং শেখ হাসিনার পতনের ঠিক অল্প কয়েকদিন আগের থেকে তিনি যে নড়াচড়া করছেন, কথাবার্তা বলছেন, এটা নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ 99% আলোচনা হচ্ছে ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। তাকে বলা হয় 2014 সনে বিনা ভোটের কারিগর। 2014 সনের যে ভোটটা হয়েছে বিনা ভোটের কারিগর। এখন এই কারণে তিনি কি ভীত সন্ত্রস্ত এবং ক্যান্টনমেন্ট উন্নয়নের নামে, সৌন্দর্য বর্ধনের নামে তিনি দুহাতে যে টাকা পয়সা খরচ করেছেন এবং সেই টাকা নিয়ে ক্যান্টনমেন্টের যে অডিট ডিপার্টমেন্ট সেটি রীতিমতো তাদের সঙ্গে, সেই অডিট ডিপার্টমেন্টের সঙ্গে, পরবর্তী যারা সেনাপ্রধান হয়েছেন তাদের সঙ্গে, ন্যাশনাল অ্যাকাউন্টস কমিটির সাথে ভীষণ রকম মতদ্বৈততা আছে। এই কারণ হলো সেনাবাহিনী আধুনিকায়নের পরিবর্তে তিনি সেনা বাহিনীর যে আবাসস্থল ক্যান্টনমেন্টগুলোর সৌন্দর্য বর্ধন করার জন্য 2 হাতে টাকা খরচ করেছেন এবং কাউকে পরোয়া না করে। এবং সেই টাকা কত হাজার কোটি টাকা, এবং কত হাজার কোটি টাকার কত টাকা খরচ করেছেন এবং কত টাকা অপচয় হয়েছে, কত টাকা মেরে দিয়েছেন, কারা মেরে দিয়েছেন, এগুলো নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। 2 নম্বর হলো তার স্ত্রীর ক্ষমতা, অ্যাম্বিশন এবং তার স্ত্রীর অপব্যয় নিয়ে ক্যান্টনমেন্টে রীতিমতো খোশগপ্প হয় সারাক্ষণ। 2013 সন পর্যন্ত তাকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের মিথ ছিল। তিনি যথেষ্ট প্রফেশনাল এবং জানাশোনা, ব্যক্তিত্ববান, এই ধরনের কথাবার্তা চালু ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাকে নিয়ে সেই ইতিবাচক কথা আর থাকেনি। তিনি সেনাপ্রধান হিসেবে রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই শেখ হাসিনার যে পাওয়ার প্ল্যান্ট সবচেয়ে লাভজনক, এই পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছেন। তিনি সেই পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছেন কি করেননি ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে একটি পাওয়ার প্ল্যান্ট শেখ হাসিনা দিয়েছিলেন এবং সেটা বিক্রি করার জন্য তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গেছেন। বিক্রি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এটা নিয়ে নানা রকম গসিপ চালু রয়েছে। তো এই সকল বিষয়ের পরে তিনি হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী হয়ে পড়েছেন। তারপর সেনাবাহিনীর অনেক কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি নিয়ে তিনি যেভাবে সামনে আসছেন এবং বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে যারা এই মুহূর্তে কমান্ডে আছেন তাদের অনেকের বিরুদ্ধে তিনি যেভাবে নড়াচড়া করছেন এবং যেভাবে সাবেক সীমানা কর্মকর্তাদের একটা অংশকে তিনি কনভিন্স করার চেষ্টা করছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয়নি। ইতিপূর্বে যারা সেনাপ্রধান ছিলেন প্রায় সবাই সেনাবাহিনীর যে ইউনিটি সেটার সঙ্গে কমপ্লাই করেছেন এবং সর্বাবস্থায় সেনাবাহিনীর সঙ্গে থেকেছেন। এই একমাত্র যিনি ঘরের শত্রু বিভীষণ হিসাবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা আমাদের সেনাবাহিনীর জন্য অশনি সংকেত, রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এমনকি তার নিজের জন্য কর্মগুলো ভালো নয়। তিনি যা কিছু করছেন অন জেন্টেলম্যান গ্রাউন্ডে, ভদ্রলোকের সঙ্গে একদিনই আমার কথা হয়েছিল।
ওনার সঙ্গে আমার কথা হয়েছিল রাশিয়ান দূতাবাসে। আমি যখন সংসদ সদস্য উনি তখন সেনাপ্রধান। তার সেই ভিজিটিং কার্ডটাও আমার কাছে রয়ে গেছে। উনি অনেক মানুষকে রেখে কেন জানি মানে ওই সময়টাতে সেনাবাহিনী প্রধান 2013 সনে তাকে কেন্দ্র করে একটা মিথ ছিল। অনেক বড় বড় মন্ত্রী তার সাথে একটা ছবি তুলতে চাইতেন। তো ওই দিন আমার সঙ্গে তার পরিচয় ছিল না। তিনি নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন, কথা বললেন। তার এডিসি ছিলেন, তাকে বললেন যে স্যারকে একটা কার্ড দাও। তারপরে ছবিও তুললেন। আমার কাছে যদিও সেই ছবি নেই। অনেকক্ষণ আমাদের কথাবার্তা হয়েছিল। তার সেদিনের সে বিনয় এবং ভদ্রতায় আমি মুগ্ধ ছিলাম। তিনি টেলিফোন করতে চেয়েছিলেন বা আমাকে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কখনোই তার সঙ্গে আমার দ্বিতীয়বার কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো তিনি রিটায়ার্ড করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যখন তিনি সর্বপ্রথম সাবেক সেনা কর্মকর্তাদেরকে একত্রিত করে একটি মিছিল করেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, লাল করেছিলেন, ওটা আমি সমর্থন করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আমি তাকে ফোন করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তার সেই উপদেষ্টা হওয়া না হওয়া নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। আমার সুভাষিস ছিল যে ইকবাল করিম ভূঁইয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন এবং আমার বিশ্বাস এখনও আছে যে তার মধ্যে এখনও যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতা দিয়ে তিনি যে কোনো একটি মন্ত্রণালয় অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে ভালো চালাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে আগে যে ঘটনাগুলো বললাম, সেনাবাহিনীর মধ্যে যে মিথস্ক্রিয়া রয়েছে, মতদ্বৈততা রয়েছে এবং তিনি যেভাবে দুহাতে টাকা খরচ করেছেন, তার স্ত্রীর যে বদনাম রয়েছে, তার স্ত্রীর অ্যাম্বিশন নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এগুলো কিন্তু তাকে কগনিজেন্সে নিতে হবে। 2 নম্বর হলো যে অন্যান্য সেনাপ্রধান সেই প্রথম থেকে এ পর্যন্ত যত সেনাপ্রধান যে কাজগুলো কোনোদিন করেননি তিনি কিন্তু সেই কাজগুলো করছেন এবং আদালতে এসে তিনি তার একজন সহকর্মীর বিরুদ্ধে যে সাক্ষ্য দিচ্ছেন, এটা কিন্তু সেনাবাহিনী কোনো অবস্থাতে ইন জেনারেল ভালোভাবে গ্রহণ করেননি। জেনারেল জিয়াউল হাসান সম্পর্কে সেনাবাহিনীতে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। জিয়াউল হাসানের কর্মকাণ্ড, তার যে শেখ হাসিনার সঙ্গে অতিরিক্ত দহরম মহরম, আওয়ামী লীগের প্রতি তার অতিরিক্ত আনুগত্য, এটা সেনাবাহিনী কখনো পছন্দ করেনি, এমনকি ডিজিএফআইও পছন্দ করেনি। তো ওটা ভিন্ন বিষয়। জিয়াউল হাসানের বিচার চলছে, প্রচলিত যে বিচার, সে তার পাশাপাশি আবার আইসিটিতে তার বিচার চলছে। তো সেখানে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষী দিলেও কিছু আসতে যেত না, না দিলেও আসতেও যেত না, কোনো কিছু আসতে যেত না। ওটা জিয়াউল হাসানের যে পরিণতি, সেই পরিণতি তাকে ভোগ করতেই হতো বা হবে। কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান তার অধীনস্থ কর্মকর্তার কাছে কতটা অসহায় ছিলেন, কতটা দুর্বল ছিলেন, জিয়াউল হাসানের প্রতি তার কতটা ম্যালিজ ছিল, প্রিজুডিস ছিল, এটা এই সময়টিতে এসে তিনি সেটা না দেখালেও পারতেন। এর কারণ হলো পিতার কখনো কোনো অভিযোগ থাকে না। বিইং এ কমান্ডার ইন চিফ, তিনি তো আসলে সকল সেনা কর্মকর্তাদের পিতা। তো সে পিতা হিসেবে তিনি যদি তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে আসেন এবং বিশেষত তার যখন কমান্ড ছিল সেই সময়টাতে, এটা আসলে তার এক ধরনের ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা, কমান্ডের দুর্বলতা। সেনাপ্রধান হিসেবে তিনি রাজনীতির কাছে হার মেনেছিলেন। সেনাপ্রধান হিসেবে তিনি যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই শেখ রেহানার যে তারেক সিদ্দিকী দেবর, তিনি এবং জিয়াউল হাসানের মতো কর্মকর্তা বা আকবরের মতো কর্মকর্তা, জেনারেল আকবর যারা ডিজিএফআই প্রধান ছিলেন, অন্যান্য যারা ডিজিএফআই প্রধান ছিলেন, তাদের উপর যে ওনার কোনো কমান্ড ছিল না, এটা আসলে এই সময়টিতে এসে বলাটা কারোর জন্যই সম্মানজনক নয়, নিরাপদ নয়। কিন্তু সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি তার এই কর্মে রাজনীতির সম্পৃক্ততা ঘটানোর জন্য তারেক রহমান সাহেবকে জড়িয়ে ফেলেছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের সহানুভূতি চাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এই জন্য তার সেই জবানবন্দিতে 1/11 সময় তারেক রহমান সাহেবের যে যাকে বলা হয় নির্যাতন, তাকে যেভাবে ডিজিএফআই কর্মকর্তা যারা আছেন তারা মারধর করেছে, এই কথাগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। ফলে কি হলো, তার উদ্দেশ্য নিয়ে, তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে সবাই চিন্তিত। তিনি কি খুব অস্থির? তিনি কি খুব ভয় পাচ্ছেন? তিনি কি খুব কিছু আশা করছেন? নাকি তিনি সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফআইয়ের সঙ্গে তারেক রহমান সাহেবের একটা যে সম্পর্ক, এটা নষ্ট করতে চাচ্ছেন, নতুন একটা বিরোধ ঘটাতে চাচ্ছেন? এর কারণ হলো তিনি যতবার এই কথাটি বলবেন তারেক রহমান সাহেবের বিষয়টি, আমরা সমাজে যেই গল্পগুলো আমরা শুনছি, কাহিনীগুলো শুনছি, ঘটনাগুলো শুনছি, সেগুলো শোনার সঙ্গে সঙ্গে ইকবাল করিম ভূঁইয়ার যে বক্তব্য, সেই বক্তব্য মূলত ডকুমেন্টারি।
এবং আদালতের সেই বক্তব্য, এবং সেই বক্তব্য নিয়ে যদি আদালত বিষয়টি কগনিজেন্সে নেয় এবং নথিপত্র কাগজপত্র দাবি করে, তাহলে সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সঙ্গে, ডিজিএফের সঙ্গে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি পার্মানেন্ট খারাপ হয়ে যাবে। অন্যদিকে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন, তাহলে এটাকে প্রতিহিংসার একটা উপকরণ হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সঙ্গতি কারণেই বিএনপি জানতে চাইবে কারা কারা সেই কর্মকর্তা ওই সময়টাতে তারেক রহমান সাহেবকে মারধর করেছিলেন। সেই তথ্যপত্র দেওয়ার নাম করে যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ইকবাল করিম ভূঁইয়ার একটি সংযোগ হয়, বিনিময়ে তিনি যদি ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হন, প্রতিরক্ষা মন্ত্রী হন, কিংবা অন্য কোনো বড় মন্ত্রী হন, আর অন্যদিকে তাকে কেন্দ্র করে যদি সেনাবাহিনীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয় এবং অনেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির তারেক রহমান সাহেবের অবস্থা তখন সেই ইমরান খানের মতো হবে, এবং ইমরান খানের পক্ষে যে সকল জেনারেল, ইকবাল করিম ভূঁইয়ার মতো যে সকল জেনারেল পাকিস্তানি ইমরান খানের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তাকে প্রলুব্ধ করেছিলেন, তাকে প্রভাব করেছিলেন এবং বিভিন্ন ঘটনা ঘটিয়েছিলেন, খুঁজে দেখেন এখন ইমরান খান এবং তার পরিবারের পাশে সে সকল জেনারেলদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আশা করি এখানে যারা আছেন, জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি নিজে এবং বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারা সংযত হবেন। আজকে এই ভিডিওটি যখন করছি তার থেকে 3 দিন পরে, জাস্ট 3 দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যে জায়গাতে বসবাস করছি সেখানে কোনো মিছিল নেই, মিটিং নেই। মিছিল মিটিং দেখার জন্য, নির্বাচনের আমেজ বোঝার জন্যে আমাকে ফেসবুকে যেতে হয়। মূলধারা যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের খবরাখবরও ঠিক ওই রকম নির্বাচন নিয়ে বিভিন্ন সময়টিতে। এমনকি বিএনপির জামানাতে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, একতরফা নির্বাচন হয়েছিল, অথবা ওই যে মাগুরা নির্বাচন হয়েছিল, কিংবা মোসাদ্দেক আলী ফালুকে জিতিয়ে আনার জন্য যে একটি নির্বাচন খেলা হয়েছিল তেজগাঁতে, ওই নির্বাচনের যে আমেজ ছিল বা ওটা নিয়ে যে বিতর্ক হতো, ঠিক সেরকম বিতর্ক কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে না। এবারের নির্বাচনে 2-3টি 4-5টি সিট, 4-5টি হবে না, ওখানে নুরুল হক নুরু, এখানে রুমিন ফারহানা, এই তো এই দুটো সিট নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আর বাকি যা কিছু হচ্ছে সবই একতরফা। বিএনপির যারা নেতা রয়েছেন তারা বলতে গেলে প্রায় সব সিটে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের দুজনের দুটো কর্ম দেখলাম। একটি কর্ম হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন, তিনি ক্যান্টনমেন্টে একটি ঘটনা ঘটিয়েছেন, এটি আসছে। আর জামাতের একজন নেতা, সেই বিতর্কিত নেতা জনাব শাহজাহান, তিনি সেই মাঠে প্রচার করতে গেছেন, তার সঙ্গে 4-5 জন লোক, কৃষকরা বসে বসে খাচ্ছিলেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা খাচ্ছ, ওখান থেকে আমাকে 1 লোকমা খাওয়াই দাও। মানে অতিরিক্ত মার্কেটিং। এই তো অন্যান্য সময় যেটা হয়, সভা, জনসভা, মিছিল, মিটিং, মানে এটাতে পুরো ঢাকা শহর থেকে শুরু করে সব জায়গাতে তছনছ হয়ে যায়। এখানে ছোট ছোট প্রার্থীরা আছে যারা নতুন আসছেন, তারা চেষ্টা করছেন, যেমন তাসনিম যারা চেষ্টা করছেন, একা একা ঘুরছেন। আবার তার এই নির্বাচনটি মূলত ফেসবুক কেন্দ্রিক। তিনি ফেসবুকে বলে যাচ্ছেন যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আর বিভিন্ন লোকজন, আমাদের দেশে যা হয়, মানুষের খুব আগ্রহ থাকে। জাইমা রহমান যাচ্ছে রিকশায় করে, একজন রিকশাওয়ালাকে সে একটা কাগজ দিল, রিকশাওয়ালা দৌড়ে এসে কান্না শুরু করে দিল। কেন সে কাঁদলো সে নিজেও জানে না। আবার যার উদ্দেশ্যে কান্না করা হলো, জাইমা রহমান, তিনিও খুব আশ্চর্য হয়ে গেলেন যে কান্নার কি হলো এখানে। তো এই হলো আমাদের বাঙালির আবেগ। তো এই সকল পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে নির্বাচনের যে মাত্র 3 দিন আছে, তো সেক্ষেত্রে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচন কোন দিকে যাবে, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার চাইতে একটা আলোচনা ভীষণ রকমভাবে মানুষকে উৎসাহিত করছে যারা বর্তমান সরকারকে পছন্দ করে না।
খবরটা বের হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে অনেকেই তাদের যে লাল পাসপোর্ট এটা জমা দিয়েছেন। এটা আদৌ সত্য কিংবা আদৌ মিথ্যা এটা বলা যাচ্ছে না, বাট এই গুজবটা ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমি এই পাসপোর্ট জমা দেইনি, তবে যতদিন পর্যন্ত দায়িত্ব আছে এই দায়িত্ব মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া লক্ষণ তো ভালো নয়। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কী? পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ এই জমানাতে যে কজন গত 17 মাসে যে কয়জন লোক মোটামুটি কম বিতর্ক করেছেন, সরকারের কোনো কর্মকাণ্ড বা ঝামেলার মধ্যে তেমন এরা জড়াননি, নিজের স্বাতন্ত্র্যতা বজায় রাখার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব তৌহিদ অন্যতম। আরও একজন লোক তিনিও মোটামুটি আমার কাছে বেশ ভালো বলেই মনে হয়, তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ। তারা সাধারণত এরকম ধরনের বিতর্কের মধ্যে তেমন একটা জড়াননি, একেবারে যেগুলো না বললেই নয় সেগুলো তাকে বলতে হয়েছে, যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তাকে করতে হয়েছে। ইন জেনারেল দে আর জেন্টলম্যান। বাকি যারা আছেন তাদের মোরালে সবার মধ্যেই আতঙ্ক লক্ষ্য করা গেছে, সবার মধ্যে বিরক্তি, সবার মধ্যে ভয়, এবং তাদেরকে নিয়ে যদি আপনি যে কোনো বিতর্ক করেন সেটা অপবাদ হোক যা কিছু হোক, লোকজন বিশ্বাস করবে। যদি বলেন ওরা পালিয়ে যেতে চায়, বিশ্বাস করবে। যদি বলেন ওরা দুর্নীতি করেছে, বিশ্বাস করবে। যদি বলেন যে ওরা খারাপ ব্যবহার করেছে, বিশ্বাস করবে। মানে এনিথিং ব্যাড, এনিথিং অর্স্ট, এনি দুর্নাম, এনি বদনাম, সব কিছুই এই উপদেষ্টাদের সঙ্গে, বিশেষ সহকারীদের সঙ্গে, ওনার ঘনিষ্ঠজনের সঙ্গে বা এই সময়টিতে কিছু আমলা কামলা হঠাৎ করে খুব শক্তিশালী হয়ে পড়েছেন, তাদের বিরুদ্ধে আপনি যাই বলেন লোকজন বিশ্বাস করবে। আসলে ঘটনাটা কি? সত্যিকার অর্থে কি উপদেষ্টারা তাদের যে রঙিন পাসপোর্ট মানে লাল পাসপোর্ট এটিকে জমা দিয়েছেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট? এই প্রসঙ্গ আলাপ আলোচনা না করে মূলত যেটি আলোচনা করব সেটি হলো যে বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন ঘনিষ্ঠ, তাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে চলে গেছে একেবারে নিম্নগামী, এখান থেকে আসলে তাদেরকে কেউ আশ্রয় দিতে পারবে না। তাদের জন্য এই সমাজ, এই সংসার নিরাপদ নয়। এমনকি ধরুন জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ, তারা তো বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমি দেখলাম যে মিস্টার বশির রহমান রাঙা তিনি রংপুরে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে কথা বলছেন এবং বলছেন যে হ্যাঁ এটা তো সত্য কথা, আমরা তো দোষর ছিলাম, আমি তো শেখ হাসিনার মন্ত্রী ছিলাম, এটা আমি অস্বীকার করতে পারবো না, যা হবার তাই হবে, যদি জনগণ বিচার করে করবে, যদি জেলে যাওয়া লাগে যাব, যদি আমাকে ভোট দেয় দেবে, না হলে দেবে না। এইরকম স্বরলোক্তি বা এইরকম বুক চিতিয়ে কথা বলার ক্ষমতা আসলে এই মুহূর্তে বিএনপি, আওয়ামী লীগ, জামাত কারোর নেই, যেটা জাতীয় পার্টি দেখাচ্ছে। আমি জাতীয় পার্টির জিএম কাদেরকে বেশ কয়েকদিন সমালোচনা করেছি, আমার বিরক্তি ছিল এই ভদ্রলোকের প্রতি বিভিন্ন কারণে। কিন্তু এই গত 17 মাসে দেখলাম যে বাংলাদেশে যদি নেতা হওয়ার যোগ্যতা কারো থাকে বিরূপ পরিস্থিতিতে, সেই যোগ্যতা জনাব জিএম কাদেরের আছে, সেই যোগ্যতা জনাব শামীম হায়দার পাটোয়ারি তার সেক্রেটারি আছে। অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, মব করা হচ্ছে, তারা অফিস ছাড়েনি, পুলিশ এসে তাদেরকে অফিস থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা কিন্তু পালাননি। আবার যেই দিন অফিস পুড়িয়ে দিয়েছে তার পরের দিন সে পুরানো অফিসেই তারা আবার চেয়ার টেবিল বসিয়ে তারা অফিস করেছেন। জিএম কাদের বয়স্ক মানুষ, তার বয়স প্রায় 80 বছর, দেখতে কিন্তু ওরকম মনে হলো তার বয়স 80 বছর। তো এই এরশাদের মৃত্যুর আগ পর্যন্ত তার অনেক একটা সুনাম ছিল, তার সততা নিয়ে, ভদ্রতা দিয়ে, নম্রতা নিয়ে, তার ডিসেন্সি নিয়ে মানুষ ইতিবাচক কথাবার্তা বলতেন এবং আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। তো এরশাদের মৃত্যুর পর যে লাস্ট 2024 সনের নির্বাচন হলো, ওই সময়টা থেকে তার বদনাম হতে থাকে যে তিনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন, মানে শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন, সেই টাকা কর্মীদেরকে দেননি, মনোনয়ন বাণিজ্য করেছেন, দলের বাঘা নেতাদেরকে বাদ দিয়ে নিজের নিকটজনদেরকে নমিনেশন দিয়েছেন। এরপরে তার স্ত্রী শরীফা কাদের তাকে দলের বড় পদ দেওয়া থেকে শুরু করে পার্লামেন্টে নেওয়া,
এই ব্যাপারে তিনি যে কর্মকাণ্ড করেছেন এগুলো নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছিল, এবং সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল যে ভারতের কথা মতো তিনি আওয়ামী লীগের সহযোগী হয়েছিলেন, অথচ ওই সময়টাতে সবার দাবি ছিল তিনি নির্বাচন বয়কট করবেন। তো সেই কারণে আমিও তার প্রতি বিরক্ত ছিলাম, তাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি, কিন্তু ভদ্রলোক কখনোই সেটার প্রতিক্রিয়া দেখাননি। এই জন্য আমি কৃতজ্ঞ। তিনি ওই সময়টাতে কি বিপদের মধ্যে ছিলেন সেটা তিনি এখন বলার চেষ্টা করছেন, যে আমি তো, আমার হাত পা বাঁধা ছিল। আমার ভাই এরশাদ সাহেব সে 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি, তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। কোনো মানুষ তো তাকে রক্ষা করতে আসেনি। তাকে ডিজিএফআই লোকজন চিৎপটাং করে ধরে নিয়ে তাকে শুয়ে রেখেছে সেই সিএমএসে, এবং সেখানে বসে তার কিচ্ছু করার ছিল না, টু শব্দ করলে তাকে মেরে ফেলা হতো। সেখানে সুজাতা সিং এসে তাকে যে হুকুম দিয়ে গেছে, সেই হুকুমের বাইরে জাতীয় পার্টির যাওয়ার কোনো স্বার্থ ছিল না। তো আমি কি করব এখানে? আবার যখন আমার ভাই মারা গেল, সেখানে আমার ভাবিকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। আমি একটা টু শব্দ করে তার সঙ্গে সঙ্গে আমার ভাবিকে দলের নেতৃত্ব দিয়ে দেওয়া হবে, এভাবে চক্রান্ত করা হলো। আমার দল টিকিয়ে রাখতে হবে, তো দল টিকিয়ে রাখার জন্য আমাকে এই কাজ করতে হয়েছে। আমি নিজে বাঁচবো, দল টিকিয়ে রাখবো, এই কথাগুলো তিনি অকপটে বলছেন এখন। দ্বিতীয়ত হলো যে এখানে আমার দলের মধ্যে বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, তারা আমাকে চাপ প্রয়োগ করছিল। আমি কি করব? আমার এর পক্ষে আমার বাইরে করার কিছু ছিল না। এই সমাজ তো আমাকে আশ্রয় দিত না, এই রাষ্ট্র আমাকে আশ্রয় দিত না। এখন অনেকে সমালোচনা করছে, কিন্তু আমি যদি এই অবস্থাতে 2 দিন পালিয়ে কারো বাড়িতে থাকার চেষ্টা করতাম, প্রত্যেকটা লোক মানে দরজা বন্ধ করে দিত আমার জন্য। তো আমার তো ভারতের বাইরে যাওয়ার কোনো সাধ্য ছিল না, ক্ষমতা ছিল না। এখন যেভাবে অনেকের অনেক কিছু করার সুযোগ নেই, এই কথাগুলো তিনি এতটা সাবলীলভাবে এই সময়টাতে বলছেন, এবং যেভাবে বুক ফুলিয়ে চলছেন, এর 10 ভাগের 1 ভাগ ক্ষমতা যদি সেই আওয়ামী লীগের 10 জন লোকের থাকতো, যে জিএম কাদের যে কাজটা করছে সেই কাজটা আমি করব, শামীম হাদের পাটোয়ারি যে কাজটা করছে, সে যেভাবে দাঁড়িয়ে বলছে না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া গৃহযুদ্ধ বেঁধে যাবে, মানে যে কথাগুলো বলার, তাকে আপনি আওয়ামী লীগের দোষর বলেন, ভারতের দোষর বলেন, দুর্বল বলেন, তারা কিন্তু তাদের কথা বলে যাচ্ছে। এবং ভারতের পক্ষ থেকে, ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে গ্রিন সিগন্যালগুলো দেওয়া হয়েছে, সেই গ্রিন সিগন্যাল নিয়ে তারা যেভাবে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী লীগের অনেক লোকের পেছনেও কিন্তু এইভাবে অনেক আশীর্বাদ ছিল বা আছে, কিন্তু তারা কিন্তু সেই নিজেদের অপকর্মের কারণে তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পাচ্ছেন না। আর এর কারণেই যারা এই মুহূর্তে মব করছেন, এই মুহূর্তে যারা নির্বাচন ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন, বা এই মুহূর্তে যারা একতরফা নির্বাচন করে জয়লাভ করার চেষ্টা করছেন, এবং যারা রাজনীতির শূন্যতা তৈরি করছেন, তাদের সবার জন্য এটি একটি মহোৎসব হয়ে পড়ছে। যেটা বলছিলাম, বর্তমান উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে একেবারে প্রধান উপদেষ্টা, তারপর ওনার ঘনিষ্ঠজন প্রেস সচিব থেকে শুরু করে লামিয়া মোর্শেদ, অন্যান্য যারা তিনি বিদেশ থেকে এনেছেন, কি আশিক বা লুৎফে বা খলিলুর রহমান, তারা কেউ কিন্তু শান্তিতে নেই। সবার মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, এবং এই মুহূর্তে তারা বাংলাদেশে বন্ধুহীন, এতটা বন্ধুহীন যে আপনি দেখবেন যে আর এই ইলেকশনটা যদি হয়ে যায়, ইলেকশনের পরে তাদের সঙ্গে কারো সম্পর্ক ছিল এ কথা কেউ স্বীকার করবে না। তারা যদি কাউকে বলে যে ওরে ভাই তুমি তো আমার কাছে গিয়েছিলে, সে বলবে দূর 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 হ, তোদের কারোর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। তো এই হলো রাজনীতি, এই হলো রাষ্ট্র ক্ষমতা। এখানে যতক্ষণ আপনার ক্ষমতা আছে, সব মানুষ আপনার পায়ে যদি আবর্জনা থাকে, তারা লেহন করে বলবে হুজুরের আবর্জনা মধুর মতো মিষ্টি লাগে। আর যখন আপনি বিপদে পড়বেন, কাউকে যদি বিপদগ্রস্ত অবস্থায় নিজের সব কিছু দান করতে চান, টাকা পয়সা, বাড়ি, জমি জিরের সব কিছু, যে আমাকে একটু আশ্রয় দাও, কেউ আপনাকে আশ্রয় দেবে না। যেভাবে গাদ্দাফিকে দেয়নি, যেভাবে আপনার আইয়ুব খানকে দেওয়া হয়নি, ইয়াহিয়া খানকে দেওয়া হয়নি, টিক্কা খানকে দেওয়া হয়নি, সাদ্দাম হোসেনকে দেওয়া হয়নি, একইভাবে রাজনীতিতে যদি কেউ পচে যায়, কেউ তাকে আশ্রয় দেবে না। বাংলাদেশে বুকে হাত দিয়ে বলেন তো আপনারা, কার এত সাহস আছে এই মুহূর্তে আওয়ামী লীগের শীর্ষ 10 জন নেতার মধ্যে যে কোনো একজন প্রকাশ্যে এসে আপনার বাড়িতে থাকবে, আপনি আশ্রয় দেবেন ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে, বাহাউদ্দিন নাসিমকে, এই সমস্ত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাদের ছায়া দেখার জন্য, তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার জন্য,
কত মানুষের কত আকুতি ছিল। সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে আরো অনেকে গত 15 বছর ধরে কত মানুষ তাদের দালালি করেছে। আজ এই বাংলাদেশে কত মানুষকে তারা উপকার করেছেন। তারা কি খালি ক্ষতি করেছেন? আপনাদের কাউকে কি উপকার করেননি? এখন একজন বলেন তো যে আমার এই টাকা সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো ওবায়দুল কাদেরের জন্য, সব তো নানক সাহেবের জন্য, সব তো বাহুদ্দিন নাসিমের জন্য। সে দয়া না করলে তো আমরা এই কাজটা পেতাম না। কাজে আমি বাংলাদেশে আছি, আমার এই বেঁচে থেকে লাভটা কি? আমার জীবন চলে গেল, যদি জেলে যেতে হয় আমি বাহুদ্দিন নাসিম এবং তার পরিবারকে আশ্রয় দেব, এবং আমি কলকাতাতে তাদেরকে টাকা পাঠাচ্ছি বা পাঠাবো। বাংলাদেশে এমন কোনো বীর আছে বলেন তো এখন? এমন কোনো হিরো আছে এই কথা বলতে পারে? নেই, নো ওয়ান। তো কাজেই 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন, প্রায় 75 বছরের একটি অবিচ্ছেদ্য রাজনৈতিক ইতিহাস, এখনও ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা রাজনীতি অর্থনীতি নগদ টাকা থেকে শুরু করে দেশি বিদেশি যে প্রভাব প্রতিপত্তি, আওয়ামী লীগের কাছে কোনো রাজনৈতিক দল এখন দাঁড়াতেও পারবে না। বিএনপি হয়তো বাতাস চলছে, জোয়ার চলছে, সে জোয়ারে তারা যাকে বলা হয় পাল তুলে দিয়েছে। জামাতের একই অবস্থা। কিন্তু সত্যিকার অর্থে যদি এখনো ইতিবাচক নেতিবাচক যে কোনো বিষয়ে আপনি সূচক তৈরি করেন, আওয়ামী লীগের ধারের কাছে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই। শেখ হাসিনা জয়, এখনো তাদের যে দাপট সারা দুনিয়াতে, এটা সমপর্যায়ের দাপট কারোর নেই। তো সেই অবস্থাতে আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিবেন, বা আপনি বুক খুলেই বলবেন যে আমি আজকে শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলবো, দিস ইজ মি, আমার নাম অমুক, বাপের নাম অমুক, বাড়ির নাম অমুক, এই কথা বলে ফেসবুকে একটা ঘোষণা দেন তো? কারো নাই। তো এই যদি হয় আওয়ামী লীগের অবস্থা, তাহলে এই যে বর্তমান 17 মাসে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন আছেন, তাদের অবস্থা কি হতে পারে সহজে এটা অনুমান করার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার আছে বলে আমার মনে হয় না।